হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট মামলার যে সুপ্রিম কোর্টের যে শুনানি, যে আউটকাম এসছে, যে জাজমেন্ট এসছে, সেই জাজমেন্টের শিক্ষা মহল এবং বিভিন্ন স্টুডেন্ট মহল সন্তুষ্ট নয়। কেননা যত রকম প্রমাণ দিন দিন সামনে এসছিল, তাতে করে এই পরীক্ষার যে পবিত্রতা সেটা কিন্তু কোনোভাবেই নেই। একটা পরীক্ষা যার রেজাল্ট বেরোচ্ছে তিনবার, প্রথমে একবার রেজাল্ট বেরোলো, গ্রেস মার্কিং হাটিয়ে একবার রেজাল্ট বেরোলো, এখন আবার একটা নাম্বার চেঞ্জ হওয়ার পর আবার রেজাল্ট বেরোবে। যে নিট এক্সাম প্রথম থেকেই কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। যত দিন যাচ্ছে তোমরা দেখছো বিভিন্নভাবে বিভিন্ন স্ক্যাম সামনে এসছিল, পেপার লিক ব্যাপকভাবে হয়েছিল। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে 150 জন ডাইরেক্ট পেপার পাওয়ার কথা বলেছিল। এছাড়াও পেপার লিক কত দূর অবধি গেছে এখনো অবধি কেউ জানে না, কেননা যে মোবাইলে করে পেপার এবং অ্যান্সার পাঠানো হয়েছিল সেটা পাওয়া যায়নি। এখনকার দিনে যদি একটা মোবাইলে কোনো ডকুমেন্টস চলে যায়, সেটা 1 সেকেন্ড 2 সেকেন্ডে গোটা পৃথিবীর সব জায়গাতে চলে যেতে পারে। যদিও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই এর বক্তব্য যে এমন কোনো বিশেষ প্রযুক্তি ওই মোবাইলে ব্যবহার করা হয়েছিল যার জন্য যেখানেই পাঠাক না কেন শুধুমাত্র হাজারিবাগ এবং পাটনা ছাড়া ওই মেসেজগুলো আর কোথাও যায়নি। এমন কিছু একটা নতুন ধরনের হয়তো টেকনোলজি আবিষ্কার করেছিল যারা পেপার লিক করেছে। পেপার লিক করে তারা ছিল একটা অর্গানাইজড গ্যাং। তারা দীর্ঘদিন ধরে পেপার লিক করে আসছে, শুধু নিটের নয়, আরও 1 ডজন পরীক্ষার পেপার তারা লিক করে। এটাই তাদের বিজনেস এবং একটা টোটাল অর্গানাইজড গ্যাং। আমি শিওর একদিন না একদিন এটা সামনে আসবে যে গোটা ভারতবর্ষে সব দিকেই ছড়িয়ে রয়েছে এই পেপার লিকের জাল। যদিও যেহেতু সুপ্রিম কোর্টে সিবিআই বলে দিয়েছে হাজারিবাগ এবং পাটনা, তো সিবিআই এর কাছে প্রমাণ এলেও সিবিআই এখন এইটাকে হাজারিবাগ এবং পাটনায় সেটাকে ফোকাস করতে চাইবে। বাইরের গুলো যদি পাওয়া যায় সেই সমস্ত তথ্য হয়তো চেপে দিতে পারে। যাই হোক, তো সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তাকে রিভিউ করা যায় কিনা বা রিভিউ পিটিশন দাখিল করা যায় কিনা এই নিয়ে বিভিন্ন মহলে কথা উঠছে। তো আমি ভাবলাম রিভিউ পিটিশনটা কি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। অনেকে আছে যারা আমার ভিডিও দেখে, তারা এই ব্যাপারগুলো তোটা বোঝে না, তাই বলে দিই। তো রিভিউ পিটিশন হলো আমাদের ভারতীয় কনস্টিটিউশন অনুযায়ী সুপ্রিম কোর্টকে একটা পাওয়ার দেয়া আছে যে সেই সুপ্রিম কোর্ট নিজের কোনো ডিসিশনকে রিভিউ করতে পারে, মানে পুনর্বিবেচনা করতে পারে। দেখো, মানুষ মাত্রই ভুল হতে পারে। সুপ্রিম কোর্টের যারা জাজ আছে বা প্রধান বিচারপতি তারাও মানুষ, তাদের দ্বারাও হয়তো কোনো না কোনো কারণে ভুল ত্রুটি হতেই পারে। সেই কারণে কিন্তু এই স্পেশাল পাওয়ারটা দেওয়া আছে সুপ্রিম কোর্টকে যে তারা নিজেদের কোনো ডিসিশনকে তারা কিন্তু রিভিউ করতে পারে, এবং এই পাওয়ার দিয়েছে কনস্টিটিউশন। ঠিক আছে, আচ্ছা, এইবার 2 নম্বর পয়েন্ট, যে রিভিউ পিটিশনের জন্য কোনো নতুন মামলা কিন্তু নেওয়া হয় না। মানে যে মামলাটা করা হয়েছিল, যে মামলাটাতে জাজমেন্ট দেয়া হয়েছিল বা রায় দেয়া হয়েছিল, সেই মামলাটাকেই কিন্তু নতুন করে রিভিউ করা হয়। রিভিউ করার কারণ কি, ধরো আগের যে মামলা, আগের যে জাজমেন্ট, তাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা শোধরানোর জন্য এই রিভিউ পিটিশন। নেক্সট কোশ্চেন, রিভিউ পিটিশন তাহলে কখন করা যাবে বা কখন করব? রিভিউ পিটিশন করবার জন্য মোটামুটি 2-3টে কারণ রয়েছে। তার মধ্যে 1 নম্বর, নতুন কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা নতুন কোনো গুরুত্বপূর্ণ এভিডেন্স যদি সামনে আসে যেটা আগে আসেনি। ধরো আমাদের নিট মামলার জন্য বলি, ধরো এখন সঞ্জীব মুখিয়া ধরা পড়লো। সঞ্জীব মুখিয়া ধরা পড়ার পর তার মোবাইলটা বাজেয়াপ্ত হলো, এবং সেখান থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে ওর মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে সারা ভারতবর্ষেই নিটের যে পেপার এবং অ্যান্সার ছড়িয়ে পড়েছে। তাহলে সেইটা একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস হয়ে যাবে, যেটা আমরা সাবমিট করতে পারবো কোর্টে। তখন কিন্তু রিভিউ পিটিশনটা কার্যকর হবে বা রিভিউ পিটিশনটা ফলপ্রসূ হবে। যদি রেকর্ডগত কোনো ভুল থাকে, তোমরা জানো যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বা বিভিন্ন কোর্টে যে রেকর্ডস থাকে, যেটা কেসের যে কেস রেকর্ড থাকে, সেই রেকর্ডে যদি কোনো গন্ডগোল থাকে বা সেই রেকর্ডে কোনো কিছু ধরো ডকুমেন্টস আগে চোখে পড়েনি বা কিছু এই জাতীয় যদি হয়, তাহলে রিভিউ পিটিশন করা যায়। এছাড়াও সুপ্রিম কোর্ট নিজে গুরুত্ব বিচার করে কোনো কেসে রিভিউ করবে কিনা সেটা কিন্তু সে গুরুত্ব দিয়ে বিচার করে রিভিউ পিটিশন করতে পারে। কারা কারা রিভিউ পিটিশন করতে পারে? সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্ট বা কোনো
যে রেজাল্টে কেউ যদি অসন্তুষ্ট হয় সে কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন অ্যাপ্লাই করতে পারে। তবে সুপ্রিম কোর্ট এই রিভিউ পিটিশনকে গ্রহণ করবে কি না করবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করবে, এবং সুপ্রিম কোর্ট এইটার গুরুত্ব বিচার করে যে মামলাটা তাই কতটা গুরুত্ব, মানে স্বাভাবিক জীবনে এর প্রভাব কতটা, সেটা বিচার করে কিন্তু রিভিউ পিটিশন সে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করতে পারে। আর রিভিউ পিটিশন তাহলে কত দিনের মধ্যে করা হয়? দেখো, আইন অনুযায়ী মামলার যে রায় বেরোনোর 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন করা যায়, কিন্তু কখনো কখনো যদি দেরি হয়ে যায় তার উপযুক্ত কারণ তোমাদেরকে দিতে হবে, সেক্ষেত্রে সেটা গ্র্যান্ড হবে। এইবার এইটা গেল টোটাল রিভিউ পিটিশন। এবার রিভিউ পিটিশন কি আমাদের নিটের ক্ষেত্রে প্রযোজ্য? রিভিউ পিটিশন আমাদের নিট 2024 যে স্ক্যাম তার ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। রিভিউ পিটিশন করা যেতেই পারে। তোমরা জানো কিছু কিছু পিটিশনার্স মিডিয়ার সামনে এসে বলছে সিনিয়র অ্যাডভোকেট তাদের সঙ্গে আলোচনা করছে যে রিভিউ পিটিশন হয়তো তারা দাখিল করবে। এবার সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করবে কিনা সেটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ মামলা আশা করি সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনটা অবশ্যই অ্যাকসেপ্ট করবে। তো রিভিউ পিটিশন যদি করাও হয় সেক্ষেত্রে কিন্তু মানে গুরুত্বপূর্ণ এবং কোনো ইম্পর্ট্যান্ট এভিডেন্স বা ডকুমেন্টস এলে তবেই করা উচিত, নালে এই অবস্থা যা দাঁড়িয়ে আছে এক্ষেত্রে রিভিউ পিটিশন করেও কোনো লাভ তো হবেই না। তো যদি গুরুত্বপূর্ণ কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ইম্পর্টেন্ট এভিডেন্স যদি কারো কাছে থাকে বা কোনো পিটিশনার যদি আনতে পারে সেক্ষেত্রে, এবং ভালো ভালো অ্যাডভোকেটদের যেমন ধরো কপিল সিব্বল বা অভিষেক মানু সিংভি বা এই জাতীয় যে আরো যে টপ গ্রেডের যারা উকিল আছে তাদেরকে কিন্তু অবশ্যই এই ব্যাপারটাতে হেল্প করতে হবে। না হলে কিন্তু রিভিউ পিটিশন করে তার সাকসেস রেট সেটা কিন্তু খুবই কম। যদি নিট 2024 ক্যান্সেলেশনের রিভিউ পিটিশন করা হয়ও সেক্ষেত্রে কিন্তু নিট আবার নতুন করে হবে এই আশা থাকবে খুবই কম, খুবই খুবই কম। কিন্তু সেক্ষেত্রে যদি টপ মোস্ট যারা উকিল আছে তারা যদি কেসটা নেয়, কারা যদি কেসটা লড়ে এবং যথাযথ ভ্যালিড পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ এভিডেন্স যদি সাবমিট করতে পারে সেক্ষেত্রে রিভিউ পিটিশন থেকে নিশ্চয়ই কোনো সফলতা আসার সম্ভাবনা আছে। গভর্নমেন্ট প্রথম থেকে স্টুডেন্টদের এগেনস্টেই ছিল, তারা যেভাবে স্টুডেন্টদের এগেনস্টে লড়াই করেছে এটা ভাবা যায় না। তার সঙ্গে ছিল সিবিআই এবং এনটিএ, এবং সুপ্রিম কোর্টের কথা কি বলবো তোমরা সবাই দেখেছো, বলার কিছু নেই। আদালত থেকে যদি মানুষ ঠিকমতো ন্যায় বিচার না পায় তাহলে মানুষ আর কোথায় যাবে? আজকে একটা ছোট্ট কথা তোমাদের বলি, তোমরাও বুঝবে। আচ্ছা ধরো যদি আজকে গভর্নমেন্টের কোনো বড় নেতা বা কোনো মন্ত্রীর এগেনস্টে যদি সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় তাহলে কি এটা গভর্নমেন্ট এত সহজে মেনে নিত? গভর্নমেন্ট এটা পার্লামেন্টে নিয়ে আসতো, গভর্নমেন্ট এই কেসটা নিয়ে রাষ্ট্রপতির কাছে যেত, গভর্নমেন্ট আরো যত বড় বড় যত কোটি কোটি টাকা খরচা করে রিভিউ পিটিশন করে বড় বড় উকিলদের হায়ার করতে তারা কিন্তু অবশ্যই তাদের যে রায়টা সেটা রিভার্স করার চেষ্টা করত। এটা স্টুডেন্টদের ব্যাপার, এখানে আর কে দাঁড়াবে বলো? দাঁড়ানোর কেউ নেই। এই আমরা কয়েকজন আছি, আমরা ইউটিউবে চিৎকার চেঁচামেচি করেছি, আলটিমেটলি নেট ফল তো কিছু হয়নি। তবে যেটুকুনি ছিল, যেটুকুনি ডকুমেন্টস ছিল, যেটুকুনি এভিডেন্স ছিল, যত রকম প্রমাণ ছিল, সুপ্রিম কোর্ট না মানলে কিছু করার নেই। সুপ্রিম কোর্ট বলে কানুন আন্ধা হতা হয়, তো আমরা কি করব, আমাদের কিছু করার নেই। এটাও প্রমাণ হয়ে গেল কানুন সত্যি অন্ধ। যাই হোক, নিট রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, মন দিয়ে পড়াশোনা করো। 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। সবাইকে ভালো থেকো, টাটা।